আজকের এই ক্লাসে আমরা দেখব প্রোনাউন, তার ডেফিনেশন, ক্লাসিফিকেশন অ্যান্ড এক্সাম্পলস। এই ক্লাসে আমরা কি কি শিখব দেখো। প্রথমে টু প্যারাগ্রাফস শোয়িং দ্য ইউজফুলনেস অফ প্রোনাউন্স। প্রথমে দুটো প্যারাগ্রাফ দেখব যেখান থেকে আমরা জানবো যে প্রোনাউনের কার্যকারিতা কি। এরপরে ডেফিনেশন ক্লাসিফিকেশন অফ প্রোনাউন, প্রোনাউনের ডেফিনেশন ক্লাসিফিকেশন, ডেফিনিশনস অ্যান্ড এক্সাম্পলস অফ অল দ্য ক্লাসিফিকেশনস, মানে প্রোনাউনের যে ক্লাসিফিকেশনগুলো শিখলাম তাদের আবার ডেফিনেশন এবং এক্সাম্পলস এগুলো দেখব। ডোন্ট কনফিউজ উইথ সার্টেন টাইপস অফ অ্যাডজেক্টিভস। কিছু অ্যাডজেক্টিভ আছে যারা প্রোনাউনের মতনই কাজ করে, তো তাদেরকে ব্যবহার করতে গেলে আমাদের কনফিউশন হয়। তো সেই কনফিউশনগুলো দূর করার চেষ্টা করব এই ভিডিওতে। পার্সন অফ প্রোনাউন, প্রোনাউনের পার্সন কি কি হয়, যেমন ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন এগুলো। আর প্রোনাউনের পার্সন অর্ডার বা ওয়ার্ড অর্ডার, মানে একটা বাক্যের মধ্যে প্রোনাউনকে আমরা, যদি অনেকগুলো প্রোনাউন থাকে তাহলে কোন পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সনের মধ্যে কোন পার্সনটাকে আগে লিখবো, কোনটাকে সেকেন্ডে রাখবো, কোনটাকে থার্ডে রাখবো, তো এর একটা অর্ডার হয়। তো সেইটা আমরা এই ক্লাসে ডিসকাস করব। তো চলো শুরু করি। এখানে আমাদের দেখো দুটো প্যারাগ্রাফ আছে। প্রথমের প্যারাগ্রাফে একটা স্টোরি আছে, ঠিক আছে। তো এই স্টোরির যে সমস্ত ক্যারেক্টারগুলো হয়, সেই ক্যারেক্টারগুলোকে যতবার এখানে উল্লেখ করা হয়েছে প্রত্যেকবারই তাদের নাম দিয়ে, অর্থাৎ নাউন দিয়ে তাদেরকে উল্লেখ করা হয়েছে। আর এই পরের প্যারাগ্রাফটিতে ওই সেম স্টোরি নাউনের পরিবর্তে অন্য ওয়ার্ড দিয়ে এই ক্যারেক্টারগুলোকে রিপ্রেজেন্ট করা হয়েছে, ঠিক আছে। তো প্রথমে দেখো, অর্জুন এন্ড মায়া আর সিবলিংস। অর্জুন লাভস টু প্লে উইথ অর্জুনস ডগ, মায়া প্রেফার্স রিডিং বুকস। ওয়ান ডে অর্জুন ফাউন্ড এ বার্ড ইন দ্য গার্ডেন. অর্জুন picked up the bird and brought the bird home. Maya was surprised to see the bird. Maya helped Arjun take care of the bird. Arjun's parents were happy to see Arjun and Maya's kindness. Later, Arjun and Maya released the bird and the bird flew away happily. তো এটা ছিল আমাদের ফার্স্ট প্যারাগ্রাফ, যেখানে গল্পের প্রত্যেকটি ক্যারেক্টারকেই প্রত্যেকবার উল্লেখ করা হয়েছে নাউন দিয়ে, অর্থাৎ নাউনগুলোকে এখানে রিপিট করা হয়েছে। এবারে দেখো এই প্যারাগ্রাফে দেখব যে ওই নাউনগুলোকেই অন্য ওয়ার্ড দিয়ে রিপ্লেস করা হয়েছে। প্রথমে দেখো, অর্জুন এন্ড মায়া আর সিবলিংস। অর্জুন লাভস টু প্লে উইথ হিজ ডগ, মায়া প্রেফার্স রিডিং বুকস। ওয়ান ডে অর্জুন ফাউন্ড এ বার্ড ইন দ্য গার্ডেন। এতটা পর্যন্ত আমরা নাউনগুলোকে লিখলাম। এরপরে দেখো, হি পিকড ইট আপ অ্যান্ড ব্রট ইট হোম। হি বলতে এখানে অর্জুনকে বোঝানো হয়েছে। পিকড ইট আপ, এই ইট বলতে এখানে এই প্রাণীটা, এ বার্ডকে বোঝানো হয়েছে। অ্যান্ড ব্রট ইট হোম, আবার ইট বলতে এখানে ওই বার্ডটাকে বোঝানো হয়েছে। মায়া ওয়াজ সারপ্রাইজ টু সি ইট, আবার সেম ইট। শি হেল্পড হিম টেক কেয়ার অফ ইট, এখানে শি বলতে মায়া, হিম অর্জুনকে, টেক কেয়ার অফ ইট, ইট ডিনোটস দ্য বার্ড। Their parents were happy to see their kindness. Later, they released the bird. এখানে দে বলতে অর্জুন এবং মায়াকে একসাথে বোঝানো হয়েছে। They released the bird and it flew away happily. আবার এখানে দেখো ইট ব্যবহার করা হয়েছে এই বার্ডের পরিবর্তে। তাহলে এইখানে যে সমস্ত হাইলাইটেড ওয়ার্ডগুলো দেখছো, এই ওয়ার্ডগুলোই এদিকের নাউনকে রিপ্লেস করেছে, আর এই হাইলাইটেড ওয়ার্ডগুলোই হলো প্রোনাউন, ঠিক আছে। তাহলে প্রোনাউন সেন্টেন্সের মধ্যে নাউনকে রিপ্লেস করার জন্য এবং নাউনের রিপিটেশনকে এড়ানোর জন্য ব্যবহৃত হয়, ক্লিয়ার। এবার দেখো প্রোনাউনের ডেফিনিশন। বলা হচ্ছে, এ প্রোনাউন ইজ এ ওয়ার্ড ইউ ইউজ টু রিপ্লেস এ নাউন অর এ নাউন ফ্রেজ টু অ্যাভয়েড ইটস রিপিটেশন। আমরা প্রোনাউন ব্যবহার করি নাউন এবং নাউন ফ্রেজের রিপিটেশনকে এড়ানোর জন্য, যাতে করে সেন্টেন্সটা আরো
ন্যাচারাল সাউন্ড করে। ক্লিয়ার? প্রোনাউন এক্সাম্পল দেখো, আই, উই, ইউ, হি, শি, ইট, দে, দিস, দ্যাট এবং আরো অনেক। তো এই যে আই, উই, ইউ, হি, শি, ইট, দে, দিস, দ্যাট, এরা প্রত্যেকেই কিন্তু নাউনকে রিপ্লেস করার জন্য সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়। ক্লিয়ার? আচ্ছা, এখানে তাহলে প্রশ্ন হতে পারে, আই কার নামকে রিপ্লেস করে? আই বোঝাতে আমরা মানে আমাদের আমরা যখন একটা কনভারসেশনের মধ্যে থাকি, তখন আমি নিজের নামের পরিবর্তে আই ব্যবহার করি। ঠিক আছে? আর যখন আমি আমার সাথে আরো অনেকেই থাকবে, তখন আমি এবং যারা আমার সাথে আছে তাদের প্রত্যেকের নামের পরিবর্তে আমরা উই ব্যবহার করি। ঠিক আছে? তো এইভাবে আমরা আমাদের নিজেদের নামকে রিপ্লেস করার জন্য আই এবং উইকে ব্যবহার করি। ইউ, আমরা যার সাথে কনভারসেশন করছি, তো তার নামটাকেও আমরা মুখে উচ্চারণ করি না, তো তার নামের পরিবর্তে আমরা এই ইউ কথাটাকে ব্যবহার করি। ঠিক আছে? তাই ইউ এখানে প্রোনাউন। হি, হিও সেম, যে আমাদের সামনে উপস্থিত নেই, তার নামটার পরিবর্তে আমরা হি ব্যবহার করি। হি, শি, ইট, দে, প্রত্যেককেই ব্যবহার করি। ঠিক আছে? দিস, আমাদের সামনে কোনো জিনিসকে বা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণীকে নির্দেশ করার জন্য দিস ব্যবহার করি। আর দ্যাট ব্যবহার করি যখন একটু দূরে থাকে, যখন এই কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী একটু দূরে থাকে, তো তাদের দিকে পয়েন্ট করার জন্য আমরা দ্যাট ব্যবহার করি। ক্লিয়ার? আচ্ছা, এরপরে দেখো প্রোনাউন এদের সেন্টেন্সের মধ্যে কিভাবে ইউজ করা হয়। সেন্টেন্সের মধ্যে বলতে, আচ্ছা, একটা সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে এরকম যে প্রথমে থাকে সাবজেক্ট, তারপরে থাকে ভার্ব, তারপরে থাকে অবজেক্ট। আমরা প্রত্যেকেই শুনেছি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট ভার্ব অবজেক্ট। কিন্তু এই যে ভার্বটা তো একটা জানি পার্ট অফ স্পিচ কি, ভার্ব। কিন্তু সাবজেক্টের কাছে পার্ট অফ স্পিচ কে থাকে? আর এই অবজেক্ট, অবজেক্টের কাছে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে কোন কোন পার্ট অফ স্পিচ ব্যবহৃত হয়? সাবজেক্ট এবং অবজেক্ট দুটো হিসেবেই আমরা জানি যে নাউন ব্যবহৃত হয়। সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে নাউন ব্যবহৃত হয়, এবং নাউনের পরিবর্তে যেহেতু প্রোনাউন সেন্টেন্সের মধ্যে ব্যবহৃত হয়, সেক্ষেত্রে আমরা বলতে পারি যে এই যে নাউন, এই নাউনের পরিবর্তেও প্রোনাউন ব্যবহৃত হবে, এই নাউনের পরিবর্তেও প্রোনাউন ব্যবহৃত হবে। ঠিক আছে? তো এই প্রোনাউনটাও বা এই প্রোনাউনগুলো বাক্যের সাবজেক্ট এবং অবজেক্ট হতে পারে। ঠিক আছে? তো এখানে আমার বলার বক্তব্যটা হচ্ছে এরকম যে সেন্টেন্সের মধ্যে প্রোনাউনগুলি সাবজেক্ট এবং অবজেক্ট এই দুটো হিসেবে ব্যবহার হয়। সেন্টেন্সের মধ্যে প্রোনাউনগুলি সাবজেক্ট এবং অবজেক্ট, সাবজেক্ট এবং অবজেক্ট, এটা ভালো করে মাথায় রাখবে যে প্রোনাউন বাক্যের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহৃত হয়। ক্লিয়ার? এরপরে দেখো প্রোনাউনের ক্লাসিফিকেশন। প্রোনাউন সাধারণত অনেকভাবে ক্লাসিফাই করা যায় একে, কিন্তু মোটামুটি যাদের ব্যবহার বেশি তাদের এখানে নামগুলো লেখা আছে। দেখো, প্রথমে আছে পার্সোনাল প্রোনাউন, তারপরে পজেসিভ প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডেফিনাইট প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, এছাড়াও আরো অনেকে আছে। প্রথমে দেখো পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউন কি? কোনো পার্সন, থিং অর অ্যানিমাল, এদের নামের পরিবর্তে যে সমস্ত প্রোনাউন ব্যবহৃত হয় তারা পার্সোনাল প্রোনাউন। এক্সাম্পল কি? আই, উই, ইউ,
হি, শি, ইট, দে, মি, আস, হিম, হার, দেম। তো মোটামুটি এগুলো হলো আমাদের পার্সোনাল প্রোনাউনের এক্সাম্পলস। এখানে দেখো আমরা দুটো লাইনে লিখলাম আই, উই, ইউ, হি, শি, ইট, দে, আর এর নিচের লাইনে লিখেছি মি, আস, হি এর নিচে হিম, শি এর নিচে হার, দে এর নিচে দেম। তাহলে এখানে একটা জিনিস দেখো, আই এর নিচে আমরা লিখেছি মি, উই এর নিচে আস, হি এর নিচে হিম, শি এর নিচে হার, আর দে এর নিচে দেম। তো এটা কেন লিখলাম? এর কারণটা হচ্ছে এখানে দেখো, একটা সেন্টেন্সের মধ্যে প্রোনাউনকে সাবজেক্ট এবং অবজেক্ট দুইভাবেই ব্যবহার করা যায়, কিন্তু পার্সোনাল প্রোনাউনের ক্ষেত্রে দেখবে যে পার্সোনাল প্রোনাউনকে যখন বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করবে তখন এদেরকে ব্যবহার করা হয়, এদেরকে ব্যবহার করতে হবে। আর যখন তুমি পার্সোনাল প্রোনাউনকে অবজেক্ট হিসেবে ব্যবহার করবে তখন এদেরকে ব্যবহার করতে হবে। ঠিক আছে, এদেরকে। তো এরা হলো পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ কেস, আর এরা পার্সোনাল প্রোনাউনের অবজেক্টিভ কেস। বোঝা গেল? তাহলে দেখে নি, আই হলো সাবজেক্টিভ কেস। আই এর অবজেক্টিভ কেস কি? আই এর অবজেক্টিভ কেস হলো মি। উই এর অবজেক্টিভ কেস আস। অর্থাৎ উই বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আর আস বাক্যের মধ্যে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এই উইকে অবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না, আর আজকেও বাক্যের মধ্যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না। ঠিক আছে, মনে থাকবে? আচ্ছা, ইউ এর সাবজেক্টিভ কেস ইউ, আর এর অবজেক্টিভ কেস এটাও ইউ, অর্থাৎ এর সাবজেক্ট, ইউ এর সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেস একই। আচ্ছা, হি সাবজেক্টিভ, হি এর অবজেক্টিভ কেস হলো হিম। শি সাবজেক্টিভ, এর অবজেক্টিভ কেস হার। দে সাবজেক্টিভ, এর অবজেক্টিভ দেম। ইট সাবজেক্টিভ, আর এর অবজেক্টিভও হলো ইট, অর্থাৎ ইটের সাবজেক্টিভ এবং অবজেক্টিভ কেস একই। তো যেটা বললাম যে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট থাকে। এই সাবজেক্ট অংশে সব সময় যদি পার্সোনাল প্রোনাউনকে ব্যবহার করতে হয় তাহলে এদেরকে ব্যবহার করব। ঠিক আছে, এদেরকে। আর অবজেক্ট হিসেবে যদি পার্সোনাল প্রোনাউনকে ব্যবহার করতে হয় তাহলে আমরা এদেরকে ব্যবহার করব। যদি ভুল করে আমরা অবজেক্টিভ কেসকে সাবজেক্ট রূপে ব্যবহার করি তাহলে সেক্ষেত্রে এটা ভুল হয়ে যাবে, আর সাবজেক্টিভ কেসকে যদি অবজেক্ট হিসেবে ব্যবহার করি তাহলে এক্ষেত্রে এটা ভুল হয়ে যাবে। মনে থাকবে? ওকে, এবার দেখো কিছু এক্সাম্পল এই সাবজেক্টিভ অবজেক্টিভের ব্যবহার নিয়ে। প্রথমে দেখো, আই নো হিম। আই নো হিমে আই হলো সাবজেক্ট। ঠিক আছে, আই হলো সাবজেক্ট আর হিম হলো অবজেক্ট। তাহলে এক্ষেত্রে বলো যে আইকে যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করলাম, আইকে তো সাবজেক্টিভ কেস হতে হবে, নাহলে তো সাবজেক্ট হিসেবে ব্যবহার করা যাবে না তাকে। তো এখান থেকে দেখো, এই টেবিল থেকে আই কি সাবজেক্টিভ কেস? হ্যাঁ, আই হলো সাবজেক্টিভ কেস, অর্থাৎ এর ব্যবহার এখানে ঠিক আছে। আর হিমকে যে আমরা অবজেক্ট হিসেবে ব্যবহার করেছি, হিমকে তো অবজেক্টিভ কেস হতে হবে। হিম কি অবজেক্টিভ কেস? হ্যাঁ, এখানে দেখতে পাচ্ছি হিম হলো অবজেক্টিভ কেস। ঠিক আছে, তাহলে এই বাক্যে আই এবং হিমের ব্যবহার, সাবজেক্ট এবং অবজেক্টের ব্যবহার একদম সঠিক। এরপরের সেন্টেন্সে দেখো, হি নোজ মি। এখানে হি হলো সাবজেক্ট আর মি হলো অবজেক্ট। তাহলে হি যেহেতু সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তো একে হিকে সাবজেক্টিভ কেস হতে হবে। হি কি সাবজেক্টিভ কেস? হ্যাঁ, হি সাবজেক্টিভ কেস। তাহলে এর ব্যবহার এখানে ঠিক আছে। আর মি যে এখানে অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাহলে মিকেও অবজেক্টিভ কেস হতে হবে। মি কি অবজেক্টিভ কেস? হ্যাঁ, মি অবজেক্টিভ কেস। অতএব এখানেও সাবজেক্ট এবং অবজেক্টের ব্যবহার একদম সঠিক। এরপরে দেখো, শি নোজ মি।
শি সাবজেক্ট এবং শি নোজ আস এবং আস হলো অবজেক্ট। আচ্ছা, তাহলে এখানে দেখতে হবে যে শি সাবজেক্টিভ কেস কিনা। শি সাবজেক্টিভ কেস, হ্যাঁ শি সাবজেক্টিভ কেস। আস অবজেক্টিভ কেস, আস এখানে অবজেক্টিভ কেস। অতএব এখানেও শি এবং আস বা সাবজেক্ট এবং অবজেক্টের ব্যবহার একদম সঠিক। ক্লিয়ার? আচ্ছা, এইবারে এই দিকে দেখো, এখানে সেন্টেন্সটা দেখো, মি নো হিম। মি নো হিমে মি হলো সাবজেক্ট আর হিম হলো অবজেক্ট। তাহলে মি কে যে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, মি কি আদৌ সাবজেক্টিভ কেস? মি সাবজেক্টিভ কেস নয়, মি হলো অবজেক্টিভ কেস। ঠিক আছে, এই যে মি, মি হলো অবজেক্টিভ কেস। অতএব অবজেক্টিভ কেসকে এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহার করা হয়েছে, অতএব এর ব্যবহার এখানে ভুল। ঠিক আছে, আর হিম অবজেক্ট, আর হিম অবজেক্টিভ কেস, হ্যাঁ হিম তো অবজেক্টিভ কেস, এটা ঠিক আছে, হিম অবজেক্টিভ কেস। আচ্ছা, আই নো হি, আই এখানে সাবজেক্ট, হি অবজেক্ট। তাহলে আমাকে বলো যে আই সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, আই কি সাবজেক্টিভ কেস? হ্যাঁ আই সাবজেক্টিভ কেস, আমরা আগের থেকে জানি আই সাবজেক্টিভ কেস, এর ব্যবহার এখানে ঠিক আছে। হি অবজেক্টিভ কেস, হি অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, হি কি নিজে অবজেক্টিভ কেস? না, হি অবজেক্টিভ কেস নয়, হি হলো এখানে সাবজেক্টিভ কেস। ঠিক আছে, তাই হি এর ব্যবহার এখানে ভুল আছে। আচ্ছা, মি এন্ড মাই ফ্রেন্ডস ওয়েন্ট দেয়ার, এখানে অবজেক্ট নেই, সাবজেক্টটা হচ্ছে এত লম্বা, মি এন্ড মাই ফ্রেন্ডস। ঠিক আছে, তাহলে এইটা হচ্ছে সাবজেক্ট, মি এন্ড মাই ফ্রেন্ড যদি সাবজেক্ট হয়, তাহলে আমাকে বলো যে এখানে যে মি এর ব্যবহার, মি নিজে তো অবজেক্টিভ কেস, মি নিজে অবজেক্টিভ কেস, তাহলে একে কি সাবজেক্টের অংশে ব্যবহার করতে পারবো? না, একে সাবজেক্টের অংশে ব্যবহার করা যাবে না। তাহলে যেহেতু সাবজেক্টের মধ্যে পার্সোনাল প্রোনাউনকে ব্যবহার করছি, এখানে মি এর সাবজেক্টিভ কেসটা ব্যবহৃত হবে, এটা হবে আই। ঠিক আছে, আচ্ছা এর এর স্ট্রাকচার কি হবে? মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, মাই ফ্রেন্ডস অ্যান্ড আই, এইটা হবে এই সেন্টেন্সের সাবজেক্টের স্ট্রাকচার। ক্লিয়ার? আচ্ছা, তাহলে এই গেল আমাদের পার্সোনাল প্রোনাউনের সাবজেক্টিভ কেস এবং অবজেক্টিভ কেসের সঠিক ব্যবহার। বোঝা গেল? এরপরে দেখো, এবার হচ্ছে পজেসিভ প্রোনাউন। পজেসিভ প্রোনাউন বলা হচ্ছে যে সমস্ত প্রোনাউনগুলো ওনারশিপ বা পজেশনকে নির্দেশ করে। ওনারশিপ মানে মালিকানা, ওনারশিপ বা পজেশন। ওনারশিপ মানে মালিকানা, আর পজেশন মানে হচ্ছে অধিকার। কারো অধিকারে কোনো জিনিস আছে, তো সেটা বোঝানোর জন্য এবং মালিকানা বোঝানোর জন্য যে সমস্ত প্রোনাউনকে ব্যবহার করি তারা হলো পজেসিভ প্রোনাউন। এক্সাম্পল দেখো, এক্সাম্পল কি কি? মাইন, আওয়ার্স, yours, his, hers, theirs। ঠিক আছে, তো এরা হলো পজেসিভ প্রোনাউনের এক্সাম্পলস। দেখো এখানে মাইন, আওয়ার্স, ইয়োর্স, এগুলো দেখো পার্সোনাল প্রোনাউনের থেকেই কিন্তু এদেরকে নেওয়া হয়েছে। আই যেমন ধরো এখানে, হ্যাঁ এখানে দেখো পার্সোনাল প্রোনাউনগুলো যেমন যেমন আছে, এদের একটা একটা করে পজিটিভ প্রোনাউন করা যায়। যেমন আই এর পজিটিভ প্রোনাউন হচ্ছে যে মাইন, উই এর পজিটিভ প্রোনাউন আওয়ার্স, ইউ এর পজিটিভ প্রোনাউন yours, he, his, she, hers, they, theirs, it, its। এরা এরা হলো পজিটিভ প্রোনাউন। প্রত্যেকটা পার্সোনাল প্রোনাউন অনুযায়ী আমরা পজিটিভ প্রোনাউনকে এখানে দেখলাম। আচ্ছা, পজিটিভ প্রোনাউন একটা আমরা বৈশিষ্ট্য পড়ে নি। দেখো
যে আমরা জানি যে না প্রোনাউন বাক্যের মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি হয় সাবজেক্ট কিংবা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এখানে যে মাইন, আওয়ার্স, ইয়োর্স, হিজ, হার্স, দেয়ার্স, ইটস এগুলো লিখলাম, এগুলো তো পজিটিভ প্রোনাউন। অতএব এরাও কিন্তু বাক্যের মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে। ক্লিয়ার? আচ্ছা, এর পাশেই দেখো এখানে আমরা লিখেছি, ওই যে বলেছিলাম যে কনফিউশন ক্লিয়ার করতে হবে। কিছু প্রোনাউনের সাথে কিছু অ্যাডজেক্টিভের মিল আছে, তো সেক্ষেত্রে আমরা অ্যাডজেক্টিভ এবং প্রোনাউনের মধ্যে পার্থক্য দেখে কনফিউশন ক্লিয়ার করব। আচ্ছা, তাহলে এখানে দেখো আই পার্সোনাল প্রোনাউন, এর পজিটিভ প্রোনাউন হলো মাইন, আর এই আই এরই পজিটিভ অ্যাডজেক্টিভ হলো মাই। ক্লিয়ার? উই এর পজিটিভ প্রোনাউন হলো আওয়ার্স, আর এর পজিটিভ অ্যাডজেক্টিভ হলো আওয়ার। ইউ এর পজিটিভ প্রোনাউন ইয়র্স, পজিটিভ অ্যাডজেক্টিভ ইয়োর। হিজ এটা হবে হিজ, একই থাকবে। হার্স এটা হবে হার। দেয়ার্স এটা হবে দেয়ার, আর ইটসটা হবে একই থাকবে। ঠিক আছে? তাহলে আমরা আরেকবার বলে দিই, দেখো যে পজিটিভ প্রোনাউন সেন্টেন্সের মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে, কিন্তু এখানে পজিটিভ অ্যাডজেক্টিভ ইন্ডিপেন্ডেন্টলি সাবজেক্ট বা অবজেক্ট হিসেবে ব্যবহৃত হতে পারে না। এরা অ্যাডজেক্টিভ, ঠিক আছে, অ্যাডজেক্টিভ আর এর সাথে নাউন থাকবে, তবে একসাথে গিয়ে এরা নাউন ফ্রেজ হিসাবে কাজ করবে এবং সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হবে। ক্লিয়ার? মানে মাইন একা সাবজেক্ট, কিন্তু মাই যদি লেখা থাকে মায়ের উপর একটা নাউন দিতে হবে, তবে গিয়ে সে সাবজেক্ট হতে পারবে। ক্লিয়ার? এই প্রোনাউন এবং অ্যাডজেক্টিভের মধ্যে এই হলো পার্থক্য। আচ্ছা, এবার দেখো ওই ওদেরকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে দেখবো। পজিটিভ প্রোনাউন, ধরো বললাম যে ইয়োর পেন ইজ রেড, মাইন ইজ ব্লু। ইয়োর পেন ইজ রেড, মাইন ইজ ব্লু। এখানে ইয়োর পেন হলো সাবজেক্ট, এটা হলো ভার্ব, ইজ ভার্ব, আর রেডটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। এক্ষেত্রে মাইন, তারপরে একটা সেন্টেন্স শুরু হচ্ছে, এক্ষেত্রে মাইন, মাইন হলো গিয়ে সাবজেক্ট। দেখো মাইন ইন্ডিপেন্ডেন্টলি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হলো, ইজটা হলো ভার্ব, আর ব্লুটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে? এর বাংলা কি হবে? ইওর পেন ইজ রেড, তোমার পেনটা লাল, মাইন ইজ ব্লু, আমারটা ব্লু। মাইন ইজ ব্লু মানে আমারটা ব্লু। ঠিক আছে? আর পজিটিভ অ্যাডজেক্টিভ হলে কি হবে? এই মাই এর ব্যবহার হবে এখানে, মাই পেন ইজ ব্লু। এখানে দেখো মাই ইন্ডিপেন্ডেন্টলি সাবজেক্ট হয়েছিল, এখানে মাই ইন্ডিপেন্ডেন্টলি সাবজেক্ট নয়, এটা হলো ভার্ব, আর ভার্বের ঠিক আগে থাকে সাবজেক্ট, তাহলে মাই পেন, এই দুটো একসাথে, এটা হলো মাই পেন, এই দুটো একসাথে মিলে সাবজেক্ট হচ্ছে। ঠিক আছে? এক্ষেত্রে মাই কি? মাই হলো অ্যাডজেক্টিভ, পজিটিভ অ্যাডজেক্টিভ, এবং পেন নাউন। তাহলে অ্যাডজেক্টিভ প্লাস নাউন একসাথে মিলে এই সাবজেক্টটি তৈরি করছে। ক্লিয়ার? তো এই গেল আমাদের পজিটিভ প্রোনাউন এবং পজিটিভ অ্যাডজেক্টিভের মধ্যে ডিফারেন্স। এবার দেখো রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউনের কাজ কি? বলা হচ্ছে, আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউনের কাজ হচ্ছে যে কোনো, ধরো এখানে সাবজেক্ট আছে, এখানে ভার্ব আছে, এখানে অবজেক্ট আছে, এই অবজেক্টটা এমন একটা অবজেক্ট হবে যে এই ভার্বের অ্যাকশনটাকে সাবজেক্টের দিকে রিফ্লেক্ট করবে। ঠিক আছে? তো এই অবজেক্টগুলো, এই ধরনের প্রোনাউনগুলোকে বলে
রিফ্লেক্সিভ প্রোনাউন। যেমন এক্সাম্পল দেখো যে হি হার্ট হিমসেলফ। এখানে হি সাবজেক্ট, হার্ট ভার্ব, আর এ হলো অবজেক্ট, হিমসেলফ অবজেক্ট। তো হিমসেলফ বলতে কে? হিমসেলফ বলতে এই যে সাবজেক্ট নিজেই। ঠিক আছে, তাহলে এই হিমসেলফ কথাটা দ্বারা আমরা বুঝতে পারছি যে হার্ট করার যে ভার্বটা, যে অ্যাকশনটা, সে অ্যাকশনটা এই সাবজেক্টের প্রতি হচ্ছে, মানে এ পারফর্ম করছে অ্যাকশনটা, এ সাবজেক্ট পারফর্ম করছে, এবং কার উপরে করছে? এই ওয়ার্ডটা থেকে বুঝতে পারছি যে এই সাবজেক্টটা নিজের উপরেই অ্যাকশনটাকে পারফর্ম করছে। তো এই কারণে এই প্রোনাউনটির নাম রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? আচ্ছা, আরেকটা এক্সাম্পল দিই। রিফ্লেক্সিভ প্রোনাউনের আরেকটা নাম হচ্ছে এমফ্যাটিক প্রোনাউন। কেন না? এ অ্যাকশনের উপর এমফোসাইজ করার জন্য ব্যবহৃত হয়। যেমন আই মাইসেলফ হ্যাভ ডান দিস। এখানে যে মাইসেলফ কথাটা আছে, এই কথাটাই কিন্তু আই এর উপর জোর দেওয়ার কাজে ব্যবহৃত হচ্ছে। ক্লিয়ার? মানে এই অ্যাকশন যেটা, এই যে অ্যাকশন, এই অ্যাকশন এটা পারফর্ম করছে এ নিজেই। মাইসেলফ কথাটা সাবজেক্ট যে নিজেই কাজটি করেছে সেটাকে নির্দেশ করছে, অর্থাৎ সাবজেক্টের উপরে এমফেসাইজ করছে এই মাইসেলফ কথাটা। এই কারণে এক্ষেত্রে মাইসেলফ হলো এমফ্যাটিক প্রোনাউন। কি? এমফ্যাটিক প্রোনাউন। আর এক্ষেত্রে হিমসেলফ কথাটা, হিমসেলফ যে প্রোনাউনটা, এটা রিফ্লেক্সিভ প্রোনাউন। রিফ্লেক্সিভ প্রোনাউন। আচ্ছা, রিফ্লেক্সিভ প্রোনাউনের এক্সাম্পল কি কি হয় দেখো। আই এর জন্য হয় মাইসেলফ, উই এর জন্য হয় আওয়ারসেলভস, ইউ এর জন্য হয় ইয়োরসেলফ, বা এর প্লুরাল হলো ইয়োরসেলভস। কারণ ইউ সিঙ্গুলার এবং প্লুরাল দুই হিসেবেই ব্যবহৃত হয়। তাই ইউ যখন সিঙ্গুলার, তার রিফ্লেক্সিভ প্রোনাউন হবে এটা ইয়োরসেলফ, আর ইউ যখন প্লুরাল, তার রিফ্লেক্সিভ প্রোনাউন হবে ইয়োরসেলভস। ক্লিয়ার? হি হিমসেলফ, শি হারসেলফ, ইট ইটসেলফ, আর দে themselves. ক্লিয়ার? এরপর দেখো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এখানে এক্সাম্পলটা দেখো, দুটো ছবি রয়েছে। একটা ছবিতে দেখো এই মেয়েটা বলছে দিস ইজ অ্যান অ্যাপল। কি বলছে? দিস ইজ অ্যান অ্যাপল। আর আঙুলটা দেখো, আঙুলটা পয়েন্ট করছে অ্যাপেলটার দিকে এবং বলছে দিস ইজ অ্যান অ্যাপল। ঠিক আছে? আর এখানে ছেলেটা জানালার দিকে পয়েন্ট করছে, জানালার দিকে, এবং বলছে কি দ্যাট ইজ এ উইন্ডো। তাহলে এখানে বলছে দিস ইজ অ্যান অ্যাপল, আর এখানে দ্যাট ইজ অ্যান উইন্ডো। তাহলে পয়েন্ট এখানে, এখানে এই দিস, এখানে এই দিস এবং দ্যাট, এগুলি হলো ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। এদেরকে ব্যবহার করা হয় কোনো একটা ব্যক্তি, বস্তু, প্রাণীর দিকে পয়েন্ট করার জন্য। ক্লিয়ার? আচ্ছা, এটা আরো এক্সাম্পল কি কি হবে দেখো।
ডেমনস্ট্রেটিভ প্রোনাউন এক্সাম্পল হলো দিস, দিস, দ্যাট, দোজ। দিস দ্যাট এর মধ্যে কি ডিফারেন্স দেখো, এটা হলো সিঙ্গুলার, দিস সিঙ্গুলার, দিস টিএইচএস দিস হলো প্লুরাল, আর দ্যাট হলো সিঙ্গুলার এবং দোজ হলো প্লুরাল। দিস এরা হচ্ছে নিয়ারার, আর দ্যাট দোজ এরা হচ্ছে ফার্দার বা এরা ফার অ্যাওয়ে আছে। ঠিক আছে, নিয়ার আর এরা থাকে ফারে। দেখো এখানে অ্যাপেলটা এদের সামনে আছে, তাই বলছে যে দিস ইজ এন অ্যাপল। দিস সামনের জিনিসকে নির্দেশ করার জন্য ব্যবহৃত হয়। দিস ইজ এন অ্যাপল, অ্যাপেলটা যেহেতু এদের কাছে আছে তাই এই মেয়েটা বলছে যে দিস ইজ এন অ্যাপল। আর জানালাটা একটু দূরে আছে, তাই ছেলেটা কি বলছে যে দ্যাট ইজ এন উইন্ডো। দ্যাট বলতে দূরের জিনিসকে বোঝানো হয়। এগুলোকে যদি বাংলা করি, দিস মানে এটা, দ্যাট মানে ওটা, দিস মানে এইগুলি, আর দোজ মানে ওইগুলি যেগুলো দূরে আছে। ঠিক আছে, তো এই গেল ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। আচ্ছা, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ বলেও কিন্তু একটা পার্ট অফ স্পিচ আছে। এই ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দুটোতেই কিন্তু সেম ওয়ার্ড ব্যবহৃত হয়। দুটোতেই এই দিস, দিস, দ্যাট, দোজ এই ওয়ার্ডগুলো কিন্তু ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভে ব্যবহৃত হয়। তো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে ডিফারেন্স তাহলে কি? তাহলে আমরা জানি যে প্রোনাউন সবসময়ই বাক্যের মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। এরা বাক্যের মধ্যে সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়। আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এরা সাবজেক্ট অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয় না, এদের সাথে এদের সাথে একটা নাউন থাকে, তারপরে পুরোটা এটাকে বলি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, ডিএ লিখলাম, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, এর সাথে নাউন যুক্ত থাকে। তারপরে এরা গিয়ে কি হয়, সাবজেক্ট বা অবজেক্ট হতে পারে। এরা একাই সাবজেক্ট বা অবজেক্ট হয়, আর এরা ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এরা কিন্তু নাউনের সাথে যুক্ত হয়ে সাবজেক্ট এবং অবজেক্ট হয়, মানে পুরো ফেজটা হয় সাবজেক্ট এবং অবজেক্ট। এক্সাম্পল দেখো, যে এটা হচ্ছে দ্যাট ইজ এ কার। এটা বললাম যে দ্যাট ইজ এ কার, দ্যাটটা হলো সাবজেক্ট, তাহলে দ্যাটটা এখানে সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, ইজটা হচ্ছে ভার্ব, আর এ কারটা এখানে সাবজেক্ট কমপ্লিমেন্ট। আর এখানে দেখো দ্যাট কার, দ্যাট কার, এখানে দ্যাট কার, এখানে কার, দ্যাটটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং কারটা হলো নাউন। দ্যাটটা হলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং কারটা হলো নাউন। এখানে দ্যাট এবং কার একসাথে বাক্যের মধ্যে, দেখো দ্যাট কার ইজ ব্লু, এই কারটা ব্লু। এখানে দ্যাট বলতে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ এবং কার নাউন, এই দুটো একসাথে মিশে এখানে সাবজেক্ট হয়েছে। এখানে ইজটা হলো ভার্ব আর ব্লুটা হলো সাবজেক্ট কমপ্লিমেন্ট। ঠিক আছে, আর এখানে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আর ডেমনস্ট্রেটিভ প্রোনাউন দুটোর কিন্তু ফাংশন একই, শুধুমাত্র প্রোনাউনগুলো ইন্ডিপেন্ডেন্টলি সাবজেক্ট এবং অবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়, আর অ্যাডজেক্টিভগুলো ইন্ডিপেন্ডেন্টলি ব্যবহৃত হতে পারে না, এরা নাউনের সাথে থাকে এবং নাউন এবং অ্যাডজেক্টিভ একসাথে সাবজেক্ট এবং অবজেক্ট হয়। এবার দেখো ইন্টারোগেটিভ প্রোনাউন, যে প্রোনাউনগুলো ইন্টারোগেশন অর্থাৎ কোশ্চেন করার জন্য ব্যবহৃত হয়, সেই প্রোনাউনগুলোই হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, তো কিছু WH ওয়ার্ড আছে যারা বাক্যের মধ্যে নাউনকে রিপ্লেস করে প্রোনাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, তো তারাই হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। এক্সাম্পল দেখো, হু, হুম, হুইচ, আর
হোয়াট, হু হুম হুইচ হোয়াট। তাহলে এখানে হু, হুম, হুইচ, হোয়াট, ডাব্লিউএইচ ওয়ার্ড এবং এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো কোনো না কোনো নাউনকে রিপ্লেস করার জন্য ব্যবহৃত হতে পারে, এই কারণে এদেরকে প্রোনাউন বলে। আর এরা যেহেতু কোয়েশ্চেন করার জন্য ব্যবহৃত হয় তাই এদের নাম ইন্টারোগেটিভ প্রোনাউন। আবার বলি, ডাব্লিউএইচ ওয়ার্ড অনেক হয়, কিন্তু এই যে চারটে ডাব্লিউএইচ ওয়ার্ড, এই ডাব্লিউএইচ ওয়ার্ডগুলো একমাত্র নাউনকে রিপ্লেস করতে পারে, তাই এরাই হলো প্রোনাউন। যেহেতু এরা কোয়েশ্চেন করার জন্য ব্যবহৃত হয় তাই এরা ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ মানে কি? ইন্টারোগেশন মানে কোয়েশ্চেন করা। যেমন এদেরকে বাক্যে ব্যবহার করে দেখি। হু ব্রোক দ্য হু ব্রোক দ্য গ্লাস, হু ব্রোক দ্য গ্লাস, কাঁচটা কে ভেঙেছে। এখানে দেখো, এ হলো সাবজেক্ট, এ হলো ভার্ব, ঠিক আছে। এর এই দিকে বাঁ দিকে যে থাকে সে হয়, সাধারণত সে হয় সাবজেক্ট, আর ইন দ্য গ্লাস অবজেক্ট। তাহলে এক্ষেত্রে দেখতে পাচ্ছি যে হু বাক্যের মধ্যে ইন্ডিপেন্ডেন্টলি সাবজেক্ট হিসেবে ব্যবহৃত হয়েছে, তাই হু এখানে প্রোনাউন। আর যেহেতু কোয়েশ্চেন করার জন্য হুকে ব্যবহার করা হলো, তাই হু হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ক্লিয়ার? হুম ডিড ইউ ইনভাইট, হুম ডিড ইউ ইনভাইট, এক্ষেত্রে হুমটা হলো, আচ্ছা এখানে ইনভাইটটা হলো ভার্ব, আর এর বাঁ দিকে যে থাকে সে সাবজেক্ট সাধারণত, তাহলে ইউ হলো সাবজেক্ট। ক্লিয়ার? আর এখানে অবজেক্ট হলো হুম। আর যেহেতু একটা ওয়ার্ড যে অবজেক্ট হিসেবে ইন্ডিপেন্ডেন্ট ব্যবহৃত হতে পারে এবং নাউনকেও রিপ্লেস করে, তারা হয় প্রোনাউন। আর এ যেহেতু কোয়েশ্চেন করার জন্য ব্যবহৃত হলো, তাই হুম হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি আমি আনসার করি কি লিখবো? যে আই ইনভাইটেড পিটার। ঠিক আছে, এখান থেকে আইটা হলো সাবজেক্ট, ইনভাইটেড এটা হলো ভার্ব, আর পিটার হলো অবজেক্ট। এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে ইউ ইউ এর পরিবর্তে আই হলো, ইনভাইট এখানে ইনভাইটই রয়ে গেল। আর এই একমাত্র হোমের পরিবর্তে কি ব্যবহৃত হয়েছে? পিটার। আর পিটার কি? পিটার এখানে অবজেক্ট। আমরা এদিক থেকেও বলতে পারি যে হোম হলো এখানে অবজেক্ট। এবার দেখো রিলেটিভ প্রোনাউন। যে সমস্ত প্রোনাউন রিলেটিভ ক্লজকে ইন্ট্রোডিউস করে তারা হয় রিলেটিভ প্রোনাউন। এবার দেখো ক্লজ কি? ক্লজ হলো বাক্যাংশ, অর্থাৎ একটা বড় বাক্যের ছোট ছোট অংশগুলোকে বলে বাক্যাংশ। ধরো একটা বড় বাক্য আছে, এখানে দুটো মেন ভাব আছে, এখানে একটা মেন ভাব আর এখানে একটা মেন ভাব। তো যতগুলো মেন ভাব সাধারণত ততগুলো ক্লজ হয় একটা সেন্টেন্সে। তো ধরো এই একটা ক্লজ আর এই একটা ক্লজ, তো এই দুটো ক্লজের মধ্যে একটা ধরো রিলেটিভ ক্লজ, এটা ধরো রিলেটিভ ক্লজ, আর এই রিলেটিভ ক্লজটাকে ইন্ট্রোডিউস করেছে যে প্রোনাউন, সেটাই হলো রিলেটিভ প্রোনাউন। এক্সাম্পল দেখো, হু, হুম, হুইচ, হোয়াট, দ্যাট, এটসেট্রা। তো এরা এই যে হু, হুম, হুইচ, হোয়াট, দ্যাট, এই রিলেটিভ ক্লজের শুরুতে বসে একটা নাউন বা ওই সেন্টেন্সের সাবজেক্ট সম্বন্ধে এক্সট্রা ইনফরমেশন দেয় এরা। ঠিক আছে, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করো, ইন্টারোগেটিভ প্রোনাউনেও হু, হুম, হুইচ, হোয়াট এগুলো ব্যবহৃত হয়েছিল,
এক্ষেত্রে দেখো, কোয়েশ্চেন করার সময় যখন হু, হুম, হুইচ, হোয়াট ব্যবহৃত হবে তখন তারা হবে ইন্ট্রোগেটিভ প্রোনাউন। আর রিলেটিভ ক্লজের শুরুতে যখন এই হু, হুম, হোয়াট ব্যবহৃত হবে তখন তারা হবে রিলেটিভ প্রোনাউন। এদের বাংলা মানেগুলো কি? ইন্ট্রোগেটিভ প্রোনাউন যখন হু হয় তখন তার বাংলা মানে হয় কে বা কারা। হুম মানে কাকে বা কাদেরকে। হুইচ মানে কোনটি বা কোনগুলি। হোয়াট কি বা কি কি। ঠিক আছে, তো এরা হলো ইন্ট্রোগেটিভ প্রোনাউন। এবার এরাই যখন রিলেটিভ প্রোনাউন তখন তাদের বাংলা মানে হয় এরকম, যে হু মানে যে বা যারা, যে বা যারা। হুম মানে যাকে বা যাদেরকে। হুইচ মানে যেটি বা যেগুলি। হোয়াট এটা মানেও যেটি বা যেগুলি। আর দ্যাট মানেও সেম, যেটি বা যেগুলি। ঠিক আছে, তো এদেরকে সেন্টেন্সের মধ্যে ব্যবহার করে দেখা যাক এর ইউজ। দেখো, একটা সেন্টেন্স লিখছি। দ্য টিচার হু হেল্পড মি ইন দ্য এক্সাম ইজ ভেরি কাইন্ড। ঠিক আছে, দেখো এখানে এই যে হু বলে যে ইয়েটা আছে, ওয়ার্ডটা, এটা এই দেখো, দ্য টিচার হু হেল্প মি, ওই শিক্ষক যিনি আমাকে হেল্প করেছিলেন। এক্ষেত্রে এই যে যিনি, এই হু, এই হু বলতে কিন্তু এই টিচারকেই বোঝাচ্ছে। তো এই যে হু, যিনি, এটি আবার হু হেল্প মি, এটা হলো রিলেটিভ ক্লজ। ঠিক আছে, তো এই রিলেটিভ ক্লজকে ইন্ট্রোডিউস করার জন্য ব্যবহৃত হয়েছে। আর এর আরেকটা কাজ কি না, যে এ আরো এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য ব্যবহৃত হয়। এক্সট্রা ইনফরমেশন কি? এক্সট্রা ইনফরমেশন হচ্ছে এটা যে দ্য টিচার হু হেল্প মি ইন দ্য এক্সাম, এখানে ছিল হেল্প মি ইন দ্য এক্সাম, এটা হলো এক্সট্রা ইনফরমেশন। ঠিক আছে, যে হেল্প মি ইন দ্য এক্সাম এটা হলো এক্সট্রা ইনফরমেশন। অ্যাকচুয়ালি পুরো সেন্টেন্সটা, মেন ক্লজটা ছিল এরকম যে দ্য টিচার ইজ ভেরি কাইন্ড, দ্য টিচার ইজ ভেরি কাইন্ড, এটা ছিল মূল বক্তব্য। এর সাথে এক্সট্রা ইনফরমেশন কি অ্যাড হলো না, হু হেল্প মি ইন দ্য এক্সাম। এই যে হেল্প মি ইন দ্য এক্সাম, এই এক্সট্রা ইনফরমেশনটাকে দেওয়ার জন্য এখানে আমরা এই হু রিলেটিভ প্রোনাউনটিকে ব্যবহার করলাম। ঠিক আছে, তো এই হলো রিলেটিভ প্রোনাউনের কাজ। আরো এক্সাম্পল দেওয়া যেতে পারে, যেমন হোয়াট, আই ডিড নট আন্ডারস্ট্যান্ড হোয়াট হি সেইড। আই ডিড নট আন্ডারস্ট্যান্ড, না আমি বুঝতে পারিনি, আমি বুঝতে পারলাম না কোন জিনিসটা, হোয়াট হি সেইড, সে যেটি বলল সেটি আমি বুঝতে পারলাম না। তাহলে এইটা হলো আমাদের রিলেটিভ ক্লজ। আর রিলেটিভ ক্লজকে ইন্ট্রোডিউস করেছে এই হোয়াট, যেটা বাংলা হচ্ছে যেটা, যে জিনিসটা। ঠিক আছে, তো এই যেটা, হি সেইড, সে যেটা বলল, সে যেটা বলল আমি বুঝতে পারলাম না। তো এই আমি বুঝতে পারলাম না, এক্ষেত্রে হলো আমাদের মূল বক্তব্য, আমি বুঝতে পারলাম। আর তার সাথে এক্সট্রা ইনফরমেশন কি না, সে যেটা বলেছে, সে যেটা বলেছে সেটা আমি বুঝতে পারলাম। তো এইভাবে আমাদের রিলেটিভ প্রোনাউনকে ব্যবহার করতে হয়। আচ্ছা, এরপরে দেখো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন কি না, একটা, ধরো একটা গ্রুপ, ঠিক আছে, এই গ্রুপের যে প্রত্যেকটি মেম্বার আছে, এই প্রত্যেকটি মেম্বারকে আলাদা আলাদা করে, ঠিক আছে, ইন্ডিভিজুয়াল যদি আমাকে নির্দেশ করতে হয়, তাহলে যে প্রোনাউনটার সাহায্য আমি নেব সেটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন।
এই পুরো গ্রুপটাকে যখন আমি নির্দেশ করি তখন সেটি হয় কালেকটিভ নাউন, তাই তো? আর এর ভেতরে যে ইন্ডিভিজুয়াল যারা আছে, মানে এক একজন মেম্বার যারা আছে, তাদেরকে যদি আমি বোঝাতে চাই তাহলে আমরা আমরা একটি প্রোনাউন ইউজ করি, তার নাম ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। তো এরা কারা? ইচ, আইদার আর নাইদার। এই তিনটে প্রোনাউন ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে? একে বাক্যে কিভাবে ব্যবহার করব? দেখো, ইচ অফ দ্য প্লেয়ার্স প্লেইড ওয়েল, ঠিক আছে? এখানে ইচ অফ দ্য প্লেয়ার্স, ইচ অফ দ্য প্লেয়ার্স প্লেইড ওয়েল, এখানে দেখো প্লেয়ার্সদের একটা গ্রুপ আছে, অনেক মানে একটা টিম আছে, ঠিক আছে? তো এই টিমের প্রত্যেকটি মেম্বারকে আমি আলাদা করে বোঝাচ্ছি। এটা টিম আছে, ধরো এখানে 11 জন প্লেয়ার আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। তো এই 11 জন প্লেয়ারকে যদি আমি এও ভালো খেলেছে, এও ভালো খেলেছে, এও ভালো খেলেছে, প্রত্যেকেই ভালো খেলেছে এটা যদি বোঝাতে চাই তাহলে আমাকে ইচ এই কথাটার সাহায্য নিতে হবে, প্রত্যেককেই বোঝাতে। তাই ইচ হলো এখানে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ঠিক আছে? বুঝতে পারা গেল? এবার দেখো আইদার, আইদার আইদার অফ দ্য বুকস ইজ মাইন। ধরো দুটো বই আছে এখানে, ঠিক আছে? দুটো বই, তার মধ্যে আমি বলছি যে এই দুটো যে কোনো একটা, এটা হতে পারে আবার এটা হতে পারে, যে কোনো একটা হয় আমার। তো এই দুটোর মধ্যে দেখো দুটোকে আমি নির্দেশ করলাম, হয় এটা না হয় এটা, হয় এটা না হয় এটা। এটা বোঝানোর জন্য আমাকে এই আইদার কথার সাহায্য নিতে হলো, এটা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এরপরে দেখো নাইদার, নাইদার অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট, নাইদার অফ দ্য বয়েজ ওয়াজ প্রেজেন্ট। এখানে বয়েজের একটা গ্রুপ আছে, তো এই একজন আর এই একজন, তো এই একজন বা এই একজন, এই দুজনের একজনও, দুজনকেই কিন্তু বোঝানো হচ্ছে আলাদা আলাদা করে। তো এই দুজনের একজনও উপস্থিত ছিল না, তো এটা বোঝানোর জন্য আমরা নাইদার কথাটা সাহায্য নিলাম। এই আইদারেরই নেগেটিভ রূপ হচ্ছে নাইদার। ক্লিয়ার হয়েছে? তো এরা হলো ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইচ, আইদার, নাইদার। এরপর দেখো ইনডেফিনাইট প্রোনাউন। ইনডেফিনাইট নাম দেখে বুঝতে পারছো যে কিছু প্রোনাউন আছে যারা স্পেসিফিক্যালি কোনো ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে না, তারা নন স্পেসিফিক ওয়েতে ব্যক্তি, বস্তু বা প্রাণীকে নির্দেশ করে। এবার নন স্পেসিফিক মানে সঠিক করে বোঝায় না যে অ্যাকচুয়ালি কে। এক্সাম্পল দেখো, এক্সাম্পল হচ্ছে সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নোবডি, ফিউ, মেনি, অল, সাম, নান, ওয়ান। এরা হলো কিছু প্রোনাউন যারা নন স্পেসিফিক্যালি ব্যক্তি বা বস্তু বা প্রাণীকে নির্দেশ করে। এটাকে সেন্টেন্সে কিভাবে ইউজ করব? একদম সোজা, সামওয়ান হ্যাজ টেকেন মাই বুক। ধরো আমার বইটা কেউ নিয়েছে, কেউ নিয়েছে, জানি না কে নিয়েছে। যেহেতু আমরা স্পেসিফিক্যালি জানি না কে নিয়েছে, তাই নন স্পেসিফিক ওয়েতে বলছি একজন নিয়েছে, সামওয়ান হ্যাজ টেকেন মাই বুক।
এরপরে দেখো many were present, none was there। এক্ষেত্রে সেম মেনি, অনেকজন, ওয়ের প্রেজেন্ট, অনেকজন উপস্থিত ছিল। কে কে উপস্থিত ছিল সেটা স্পেসিফিক্যালি বলা নেই, বলা হয়েছে যে অনেকজন। নান, এটাও সেম, স্পেসিফিক্যালি বলা নেই কোন কোন জিনিসটা নেই, বলা হয়েছে একটিও না। তো এরা হলো ইনডেফিনাইট প্রোনাউন। এরপর দেখো রেসিপ্রোকাল প্রোনাউন। এখানে বুঝতে হবে যে রেসিপ্রোকাল মানে কি। রেসিপ্রোকাল মানেটা হচ্ছে মিউচুয়াল। মিউচুয়াল, মিউচুয়াল মানে ফ্রম বোথ সাইডস, এদিক থেকেও এবং এদিক থেকেও। ঠিক আছে, তো যে সমস্ত প্রোনাউন এই মিউচুয়াল ব্যাপারটাকে রিপ্রেজেন্ট করে বা দুই দিক থেকে বোঝাতে বোঝাতে যে সমস্ত প্রোনাউন ব্যবহৃত হয় তারা হয় রেসিপ্রোকাল প্রোনাউন। এক্সাম্পল দেখো, এক্সাম্পল হচ্ছে ইচ আদার, আরটা কি ওয়ান অ্যানাদার, ওয়ান অ্যানাদার। একে ব্যবহার করবো কিভাবে বাক্যে? দ্য টু ফ্রেন্ডস আর টকিং টু ইচ আদার। ঠিক আছে, টকিং টু ইচ আদার মানে একে অপরের সাথে বন্ধুরা কথা বলছে। তাহলে এও কথা বলছে এর সাথে আর এও কথা বলছে এর সাথে, তো দুই দিক থেকেই একটা কাজ হচ্ছে। তো এটা বোঝাচ্ছে কে ইচ আদার কথাটা। আর এক্সাম্পল কি, উই শুড হেল্প ওয়ান অ্যানাদার ইন টাইমস অফ নিড। তাহলে প্রয়োজনে আমাদের একে অপরকে সাহায্য করতে হবে। তাহলে এখানে ওয়ান অ্যানাদার কথাটা বোঝাচ্ছে একে অপরকে, মানে এই দিক থেকে, মানে এও একে সাহায্য করবে আবার এও একে সাহায্য করবে। ঠিক আছে, তো এরা গেল রেসিপ্রোকাল প্রোনাউন। এরপরে দেখো পার্সনস অফ প্রোনাউন। আচ্ছা, প্রোনাউনের পার্সন কি? ধরো একটা কনভারসেশন চলছে দুটো ব্যক্তির মধ্যে, একজন ব্যক্তি কথা বলছেন, একজন শুনছেন, আর আরেকজন ব্যক্তি আছে যাকে নিয়ে প্রথম ব্যক্তি কথা বলছেন। এই তিনজন ব্যক্তি হলো প্রোনাউনের পার্সন। পার্সন কত রকমের হয়? পার্সন হয় তিন রকমের, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন আর থার্ড পার্সন। ফার্স্ট পার্সন হলো কি স্পিকার্স, অর্থাৎ যারা কথা বলে, যে কথা বলে সে হয় স্পিকার বা ফার্স্ট পার্সন। যে যার সাথে কথা বলা হয় বা যে কথাটি শোনে সে হয় সেকেন্ড পার্সন আর বা লিসনার, আর যাকে নিয়ে কথা বলা হয় তারা হয় থার্ড পার্সন। তো ফার্স্ট পার্সন এক্সাম্পল কি? আচ্ছা, ফার্স্ট পার্সন যখন কথা বলে তখন নিজেকে কি বলে? নিজেকে বলে আমি, নিজেকে বলে আই, আমাকে মি, আমার মাইন, তারপর বলে আমরা উই, আস আমাদেরকে, আওয়ার্স আমাদের। ঠিক আছে, এরপরে দেখো যাদের সাথে কথা বলা হয় বা যে কথা শোনে তাদেরকে এই স্পিকার বলে তুমি, ইউ বা তোমরা, আর তোমার বা তোমাদের। থার্ড পার্সন কি? থার্ড পার্সন হলো যাদেরকে নিয়ে এই স্পিকার কথা বলে, তাদেরকে স্পিকার হি, হিম, হিজ, শি, হার, হার্স, ইট, দে, দেম, দেয়ার্স এই সব বলে ডাকে।
এবারে দেখো পার্সন অফ প্রোনাউনের একটা এখানে ছক আছে, যেখানে পার্সন এবং তাদের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্মকে এখানে দেওয়া হয়েছে। ফার্স্ট পার্সন আই, মি, মাইন, সিঙ্গুলার, প্লুরাল উই, আস, আওয়ার্স। সেকেন্ড পার্সন সিঙ্গুলার ইউ, ইয়োর্স, আর প্লুরাল এখানেও ইউ বা ইয়োর্স। আচ্ছা, থার্ড পার্সন সিঙ্গুলার কে হি, হিম, হিজ, শি, হার, হার্স, ইট, আর এদের প্লুরাল দে, দেম, দেস। ঠিক আছে, তো এখানে মনে রাখার জন্য আমরা শুধু প্রথমের গুলো পড়ে নেব, শুধু প্রথমের গুলো। ফার্স্ট পার্সন আই সিঙ্গুলার, উই প্লুরাল, ইউ সিঙ্গুলার, আবার ইউই প্লুরাল, সেকেন্ড পার্সন। থার্ড পার্সনে হি, শি, ইট, এরা তিনজন সিঙ্গুলার, আর প্লুরাল হলো দে। আই, উই, ইউ, ইউ, হি, শি, ইট, দে। সাতটা, এই সাতটা প্রোনাউনকে সবসময় মাথার মধ্যে রাখতে হবে। আই, উই, ইউ, আই, উই, ইউ, হি, শি, ইট, দে। আই, উই, ইউ, হি, শি, ইট, দে। ঠিক আছে, এইগুলো হলো পার্সোনাল প্রোনাউন। আচ্ছা, এরপর দেখো এই পার্সন অনুযায়ী প্রোনাউনের অর্ডার কেমন হয়। ধরো একটা সেন্টেন্সে প্রোনাউন ব্যবহার করা হয়েছে সাবজেক্ট হিসেবে, তাহলে একটা সেন্টেন্সের সাবজেক্ট হলো প্রোনাউন। কিন্তু এখানে একটি আধটি প্রোনাউন নেই, এখানে তিনটে প্রোনাউন এবং তিনটে আলাদা আলাদা পার্সনের প্রোনাউন। এখানে তিনটে প্রোনাউন এবং তিনটে আলাদা আলাদা পার্সনের প্রোনাউনকে যদি সাবজেক্ট বানানো হয়, তখন যে কোনো জায়গায় তাদেরকে বসানো যায় না। তার একটা রুল আছে, যে প্রথমে আমরা ফার্স্ট পার্সনকে রেখে দেবো, তারপর সেকেন্ড পার্সন, তারপর থার্ড পার্সন, এরকম কিছু রুল আছে। দেখো, যদি হয় নর্মাল বা নিউট্রাল ইনসিডেন্ট, সাধারণ যদি ঘটনা হয়, সেক্ষেত্রে আমরা বলবো প্রথমে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সন, তারপরে ফার্স্ট পার্সন। এক্সাম্পল দেখো, ইউ, হি অ্যান্ড আই ওয়েন্ট আউট, এটা সাধারণ ঘটনা, পজিটিভ। আচ্ছা, এটাকে পজিটিভও বলে, পজিটিভ ঘটনা। তাহলে যখন পজিটিভ একটা সেন্স দেবে একটা ঘটনা, তখন সাবজেক্ট যে প্রোনাউনগুলোকে ব্যবহার করব, তাদের সেকেন্ড পার্সনকে আমরা শুরুতে লিখবো, তারপর লিখবো থার্ড পার্সন, তারপর লিখবো ফার্স্ট পার্সনকে। এইভাবে আমাদের প্রোনাউনগুলোকে পার্সন ওয়াইজ সাজাতে হবে। আচ্ছা, কিন্তু যদি হয় ফল্ট অর কনফেশন, অর্থাৎ যদি দেখো যে এটা নেগেটিভ একটা কাজ, নেগেটিভ কাজ হলে আমরা এই ওয়ার্ড অর্ডার বা পার্সনের অর্ডারকে চেঞ্জ করে দেবো একটু। প্রথমে লিখবো ফার্স্ট পার্সন, অর্থাৎ আই, উই, এদেরকে লিখবো। তারপরে সেকেন্ড পার্সন ইউ, তারপর লিখবো থার্ড পার্সন হি, শি, ইট। বা আচ্ছা, থার্ড পার্সন একটা জিনিস হয় হি, শি, ইট, আর যত নাউন আছে, নাউনগুলো কিন্তু থার্ড পার্সনের মধ্যে আসে। যেহেতু আমরা প্রোনাউন শিখছি, তাই আমরা এইটা দেখলাম না, আমরা শুধু এইগুলো দেখলাম। আচ্ছা, তাহলে যদি আমাদের নেগেটিভ সেন্সের ঘটনা দেওয়া থাকে, তাহলে আমরা সাবজেক্টের জায়গাতে প্রথমে ফার্স্ট পার্সন, তারপরে সেকেন্ড পার্সন, তারপরে থার্ড পার্সনকে লিখবো। এক্সাম্পল দেখো, আই, আই, ইউ অ্যান্ড হি ওয়ের অ্যাট ফল্ট। তাহলে এখানে প্রথমে লিখলাম আই কে, এটা নেগেটিভ, একটা নেগেটিভ ঘটনা। অ্যাট ফল্ট মানে উই আর রেসপন্সিবল ফর এ নেগেটিভ থিংস, or responsible for a mistake, responsible for a mistake। তো এই গেল আমাদের প্রোনাউনের ওয়ার্ড অর্ডার। তো আজকের ক্লাসটা এতটাই। চলো, থ্যাংক ইউ ভেরি মাচ, পরের ক্লাসে দেখা হচ্ছে।